আচ্ছা, যদি এমন হয়, ধরো তুমি সবার জন্য অনেক কিছু করছো তাদের ভালো রাখার জন্য, তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তার জন্য নিজে সারাক্ষণ পরিশ্রম করে চলেছো, আর তারাই তোমার মিত্র হয়ে তোমারই আড়ালে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, তাহলে তোমার কেমন লাগবে? শচীন্দ্রনাথ সেনগুপ্ত তার সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে এমনই একটি ঘটনা তুলে ধরেছেন পাঠকের সামনে। আজকে সেই সিরাজউদ্দৌলা নাটকটি তোমাদের সাথে শেয়ার করব। শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত এক অসাধারণ নাটক হলো সিরাজউদ্দৌলা। আমি এখানে সমগ্র নাটকের দ্বিতীয় অংশের প্রথম দৃশ্যটায় আলোচনা করছি। সাধারণভাবে এই নাটকটি নবাব সিরাজের অসহায়তা এবং তার মনের কষ্টের কাহিনী। দ্বিতীয় অংশের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের রাজদরবার। সিরাজের রাজদরবারে একাধিক উপস্থিত রয়েছেন সিরাজের কিছু শুভাকাঙ্ক্ষী বা তার কল্যাণকামী মানুষ। তাদের মধ্যে হলেন মোহনলাল, মীর মদন ও গোলাম হোসেনের মতো কিছু মানুষ। অন্যদিকে রয়েছেন সিরাজের বিপক্ষে থাকা ষড়যন্ত্রকারী কিছু মানুষ, যারা সিরাজকে সিংহাসন থেকে উৎখাত করতে চান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ প্রমুখ। এর সঙ্গে নবাবের রাজদরবারে হাজির থাকেন ফরাসি প্রতিনিধি মসিয়েলা, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সময় নবাবের কাছে সাহায্য প্রার্থী ছিলেন। নবাব উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করে দেন। ওয়াটসকে নবাব তার রাজদরবার থেকে বের করে দেওয়ায় যারা ওয়াটসনের সমর্থনে ছিলেন, যারা ইংরেজ কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে নবাবকে বাংলার সিংহাসন থেকে উৎখাত করতে চেয়েছিলেন, অর্থাৎ মির্জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ ও রাজবল্লভ প্রমুখ নবাবের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন এবং এভাবে রাজদরবারে নবাবের সঙ্গে মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ ও জগৎ শেঠের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। নবাব একের পর এক এদের কুকর্মের পর্দা ফাঁস করতে থাকেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা নবাবের শুভাকাঙ্ক্ষী অর্থাৎ মোহনলাল, মীর মদন ও গোলাম হোসেনের মতো মানুষেরা তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে নবাবের রাজসভা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিলেন নবাবের শুভাকাঙ্ক্ষী দল এবং অন্যদিকে ছিলেন রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ ও মির্জাফরের মতো ষড়যন্ত্রকারীরা। এখানে নবাব এদের চারজনের কুকর্মের কথা জানা সত্ত্বেও এবং তাদের সামনেই তাদের কুকর্মের পর্দা ফাঁস করে দেওয়া সত্ত্বেও নবাব এদের কোনো শাস্তি দেন না। যেখানে নবাব চাইলেই এদের কুকর্মের শাস্তি দিতে পারতেন, কিন্তু নবাব এখানে এদের চারজনকে কোনো রকম শাস্তি না দিয়ে তিনি মিত্রতার ভাষা ব্যবহার করেন। নবাব চারজনকে পাল্টে যেতে বলেন। এরপর নগর রাজদরবারে গোলাম হোসেন ছাড়া বাকি সবাই দরবার ত্যাগ করেন। পর মুহূর্তে নবাবের দরবারে তার মাসি খসেটি বেগম উপস্থিত হন। এখানে খসেটি বেগম তার বন্দি জীবন এবং তার নিজ পুত্রের মৃত্যুশোকে তিনি তার মনের জ্বালার বশে নবাবের এই দুর্দিনে সিরাজকে অভিশাপ দেন এবং তিনি এখানে সিরাজের মৃত্যু কামনা করেন। খসেটি বেগমের এরকম কথা শুনে তখন সেখানে সিরাজের স্ত্রী লুৎফা হাজির হন এবং তিনি খসেটি বেগমের সৃষ্টি করা এরকম বাজে একটা পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেন এবং লুৎফা এখানে তার স্বামী সিরাজকে মানসিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নবাব সিরাজ খসেটি বেগমের অভিশাপ এবং পলাশির যুদ্ধের ভয়াবহতা এবং তার বিপদের কথা চিন্তা করেই তিনি তার মনের দুঃখ প্রকাশ করেন এবং বাংলার নবাব সিরাজের এই মনের হাহাকার, তার দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে এই নাটকটি শেষ হয়। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র। সিরাজউদ্দৌলার ব্যক্তি চরিত্র সম্পর্কে ঐতিহাসিকেরা পরস্পর বিরোধী মত পোষণ করেছেন।
পলাশীর যুদ্ধ এবং সিরাজউদ্দৌলার পরাজয় বাঙালির জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু নাটক ইতিহাস নয়। নবাব সিরাজউদ্দৌলাকে অবলম্বন করে কাব্য নাটক রচনার সূচনা হয় ঊনবিংশ শতাব্দীতেই। সিরাজউদ্দৌলার রাজত্বকাল, তার পতন প্রভৃতিতে নিয়ে প্রথম সার্থক নাটক লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ।